হামজা চৌধুরী, সমিত সোম, ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফদের মতো অরিজিন ফুটবলার, সাথে বাংলাদেশের ঘরোয়া ফুটবল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের একটা নতুন প্রজন্ম। কাগজে কলমে এই দল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী মনে হতে পারে, কিন্তু এখানেই আসল প্রশ্ন, ভালো খেলোয়াড় পাওয়া আর ভালো দল বানানো কি একই কথা? এই জায়গাতেই বাংলাদেশের হেড কোচ থমাস ডুলির সামনে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। ডুলি যখন দায়িত্ব নেন তখন তিনি শুধু ম্যাচ জেতার কথা বলেননি, তার লক্ষ্য ছিল বাংলাদেশের খেলার ধরনই বদলে দেয়া। বল দখলে রাখা, পজিশনাল ফুটবল খেলা, দ্রুত পাসিং এবং প্রতিপক্ষকে বলের পেছনে দৌড় করানো। সান মারিনোর বিপক্ষে 2-1 গোলের জয় সেই পরিকল্পনার সম্ভাবনার প্রথম ইঙ্গিত দিয়েছে, কিন্তু সেই ম্যাচেই দেখা গেছে প্রথম টাচ, পাসিং এবং বল ধরে রাখার জায়গায় বাংলাদেশের এখনো অনেক কাজ বাকি। এখন সেই দলের সঙ্গে যদি আরও মান সম্পন্ন অরিজিন ফুটবলার যোগ হন, তাহলে ডুলির সামনে সুযোগ যেমন বিশাল, চ্যালেঞ্জও তেমন বিশাল। প্রথম চ্যালেঞ্জ, তারকাদের এক দলে পরিণত করা। ফুটবলে একটা কথা খুব সত্য, 11 জন ভালো খেলোয়াড় মানেই ভালো দল নয়। ধরা যাক একজন ইংলিশ ফুটবলে অভ্যস্ত মিডফিল্ডার আছে, একজন ইউরোপিয়ান ফুটবলের পরিবেশ থেকে এসেছেন, আরেকজন বাংলাদেশি লিগে খেলছেন। 3 জনের ফুটবল সংস্কৃতি, গতি, সিদ্ধান্ত নেয়ার ধরন এবং প্রশিক্ষণের অভ্যাস এক নয়। ডুলির কাজ হবে এই ভিন্ন অভিজ্ঞতাগুলোকে একটা ফুটবল দর্শনে নিয়ে আসা। অরিজিন ফুটবলাররা যেন আলাদা আলাদা দ্বীপ না হয়ে একটি দলের অংশ হয়ে ওঠেন, এটাই প্রথম পরীক্ষা। কারণ জাতীয় দলের সবচেয়ে বড় সমস্যা অনেক সময় প্রতিভার অভাব নয়, বোঝাপড়ার অভাব। কে কখন প্রেস করবে, কে পেছনে থাকবে, কে জায়গা তৈরি করবে, কে প্রথম পোস্টে যাবে, কে বল হারানোর পর 3 সেকেন্ডের মধ্যে চাপ তৈরি করবে। এই প্রশ্নগুলোর উত্তর মাঠে স্বয়ংক্রিয় না হওয়া পর্যন্ত বড় নামের খেলোয়াড়ও বড় দল বানাতে পারবেন না। দ্বিতীয় চ্যালেঞ্জ, বিদেশি অভিজ্ঞতা আর স্থানীয় বাস্তবতার মেলবন্ধন। ডুলির সামনে আরেকটা কঠিন বাস্তবতা আছে। তিনি এমন একটা দলকে কোচিং করাচ্ছেন যেখানে খেলোয়াড়দের প্রস্তুতির পরিবেশ একরকম নয়। অরিজিন ফুটবলারদের কেউ বিদেশে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল খেলছেন, আবার বাংলাদেশের অনেক খেলোয়াড় ঘরোয়া মৌসুমের সূচি, ফিটনেস এবং ম্যাচ প্রস্তুতির ওপর নির্ভরশীল। ডুলি নিজেই বলেছেন, দীর্ঘ সময় খেলোয়াড়রা ম্যাচের বাইরে থাকায় প্রস্তুতি কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ ডুলিকে শুধু কোচ হলেই হবে না, তাকে হতে হবে ম্যানেজার, পরিকল্পনাকারী এবং সমস্যার সমাধানকারী। তৃতীয় চ্যালেঞ্জ, সেরা একাদশ নয়, সেরা সিস্টেম। বাংলাদেশে আমরা প্রায় প্রশ্ন করি, কে খেলবে? হামজা খেলবেন, ফারহান খেলবেন, সমিত খেলবেন, কিন্তু ডুলির প্রশ্ন হওয়া উচিত আমরা কিভাবে খেলবো? 4-3-3 নাকি 4-2-3-1, নাকি পরিস্থিতি অনুযায়ী ফরমেশন বদলাবে? একজন আক্রমণাত্মক উইঙ্গারকে কি ফুলব্যাকের সঙ্গে সমন্বয় করানো হবে? মিডফিল্ডে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে নাকি 2 জন? আক্রমণে বাংলাদেশ কি দ্রুত ট্রানজিশনে যাবে নাকি ধৈর্য ধরে বল ঘুরিয়ে সুযোগ তৈরি করবে? এই উত্তরগুলোই ঠিক করবে অরিজিন ফুটবলারদের উপস্থিতি বাংলাদেশের শক্তি হবে নাকি শুধু আলোচনার বিষয় হয়ে থাকবে। ডুলি নিজেই বলেছেন, তার পরিকল্পনার ভিত্তি হলো বলের পেছনে দৌড়ানো নয়, বরং বল দিয়ে খেলা। চতুর্থ চ্যালেঞ্জ, ড্রেসিং রুমের ভারসাম্য। এটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একজন অরিজিন ফুটবলার বিদেশি ক্লাবের পরিবেশ থেকে এসে জাতীয় দলে জায়গা পেলেন, অন্যদিকে একজন স্থানীয় খেলোয়াড় বছরের পর বছর বাংলাদেশের ফুটবল খেলে সেই জায়গার জন্য অপেক্ষা করছেন। তখন ডুলিকে নিশ্চিত করতে হবে জার্সি কারো বংশ পরিচয়, ক্লাব বা জনপ্রিয়তার ভিত্তিতে নয়, পারফরমেন্সের ভিত্তিতেই দলে জায়গা পাওয়া যাবে। একই নিয়ম সবার জন্য, এটাই ড্রেসিং রুমে বিশ্বাস তৈরি করবে। পঞ্চম চ্যালেঞ্জ, বাংলাদেশকে শুধু ম্যাচ জেতানো নয়, মানসিকতা বদলানো। ডুলি দায়িত্ব নেয়ার সময় বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং আরও উন্নত করে 160-এর ভেতরে নেয়ার লক্ষ্য জানিয়েছিলেন। এর আগে দরকার মানসিকতার পরিবর্তন। বাংলাদেশ যেন শক্তিশালীর দলের সামনে শুধু বাঁচার জন্য না খেলে, বাংলাদেশ যেন বল পেলে ভয় না পায়, বাংলাদেশ যেন গোল খাওয়ার পর ভেঙে না পড়ে, বাংলাদেশ যেন শেষ 15 মিনিটেও বিশ্বাস করে ম্যাচ এখনও আমাদের হাতে। এই মানসিক পরিবর্তনই ডুলির সবচেয়ে বড় উত্তরাধিকার হতে পারে।
ডুলিকে এমন একটা দল বানাতে হবে যারা শুধু ব্যক্তিগত প্রতিভায় নয়, একটা নির্দিষ্ট ফুটবল দর্শনে বিশ্বাস করবে। কারণ অরিজিন ফুটবলাররা বাংলাদেশকে শক্তিশালী করতে পারেন, কিন্তু তারাও একা বাংলাদেশকে বদলে দিতে পারবেন না। একই স্কোয়াডে যদি থাকে হামজা চৌধুরীর মতো প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা পাওয়া মিডফিল্ডার, ফারহান আলী ওয়াহিদের মতো আক্রমণ ভাগের প্রতিভা, অ্যাডাম আব্বাসের মতো উইংয়ে গতি তৈরি করা খেলোয়াড়, জিদান ইউসুফের মতো শারীরিকভাবে শক্তিশালী ডিফেন্ডার এবং সমিত সোম সহ আরও একাধিক প্রবাসী ফুটবলার, তাহলে বাংলাদেশের স্কোয়াডের ট্যাকটিক্যাল ডেপথ কোথায় গিয়ে দাঁড়াতে পারে? হামজা হতে পারেন মিডফিল্ডের অ্যাঙ্কার, ডিফেন্সিভ থার্ডের সামনে দাঁড়িয়ে প্রতিপক্ষের আক্রমণের লাইন ভাঙা, বল রিকভার করা এবং দ্রুত ট্রানজিশনে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা হতে পারে বিশাল। তার পাশে যদি থাকে বল কন্ট্রোল ও পাসিংয়ে দক্ষ মিডফিল্ডার সমিত সোম, তাহলে বাংলাদেশের বিল্ড আপ আরও পরিণত হতে পারে। রক্ষণেও পরিবর্তন আসছে। জিদান ইউসুফের মতো প্রায় 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার সেন্টার ব্যাক থাকলে এরিয়াল ডুয়েল, সেট পিস ডিফেন্স এবং বক্সের ভেতরের শারীরিক লড়াইয়ে বাংলাদেশ পেতে পারে বাড়তি সুবিধা। অর্থাৎ শুধু রক্ষণে সংখ্যায় নয়, শারীরিক সক্ষমতাতেও উন্নতি হতে পারে। আর উইংয়ে আসতে পারে সবচেয়ে বড় বিস্ফোরণ। ডান দিকে অ্যাডাম আব্বাস অথবা রাকিবের গতি এবং 1 ভার্সেস 1 ক্ষমতা প্রতিপক্ষের ফুল ব্যাককে পিছিয়ে দিতে পারে। বাম দিকে ফারহান আলী ওয়াহিদ থাকলে দুই প্রান্ত থেকেই তৈরি হতে পারে ইনসাইড রান, ক্রস, কাটব্যাক এবং গোলের সুযোগ। নাম্বার 9 রোলে জায়ান হাকিম, রোনান সুলিভান, ইউসুফ আহমেদ ও ট্রেভর ইসলামের মতো বিকল্প থাকলে বেঞ্চ থেকেও বদলে দেয়া যেতে পারে ম্যাচের গতি। 11 জন ভালো ফুটবলারকে একসঙ্গে মাঠে নামালেই দল হয়ে যায় না। প্রয়োজন ট্যাকটিক্যাল কোহেশন, ম্যাচ ফিটনেস, নির্দিষ্ট রোল, কম্প্যাক্ট ব্লক, প্রেসিং ট্রিগার, দ্রুত ট্রানজিশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একসঙ্গে নিয়মিত খেলার অভ্যাস। এই জায়গাতেই থমাস ডুলির সামনে সবচেয়ে বড় পরীক্ষা। এশিয়ার বড় দলগুলোর সামনে আর মাথা নিচু করে দাঁড়াতে চান না থমাস ডুলি, বরং বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে চান এমন এক দর্শনে যেখানে হারও হবে শিক্ষার অংশ আর শক্তিশালী প্রতিপক্ষ হবে উন্নতির সবচেয়ে বড় পরীক্ষাগার। কোচের বার্তা পরিষ্কার, বাংলাদেশকে যদি সত্যি এগোতে হয় তাহলে দুর্বল প্রতিপক্ষ বেছে নিয়ে নিরাপদে থাকার সুযোগ নেই। মুখোমুখি হতে হবে এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবল র্যাঙ্কিংয়ের নিচের সারির দলগুলোর বিপক্ষে সহজ ম্যাচ খেলে আত্মবিশ্বাস বাড়ানোর চেয়ে তিনি চান এমন ম্যাচ যেখানে প্রতিটা ভুলের মূল্য দিতে হবে, প্রতিটা বল জয়ের জন্য লড়াই করতে হবে আর প্রতিটা আক্রমণ সামলাতে হবে সর্বোচ্চ মানের প্রতিপক্ষের বিরুদ্ধে। কারণ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ মানে শুধু 90 মিনিটের ফুটবল নয়, সেখানে দেখা যাবে বাংলাদেশের ডিফেন্সিভ শেপ কতটা সংগঠিত, মিডফিল্ড কতটা প্রেস রেজিস্ট্যান্ট, ফুল ব্যাকরা কতটা কম্প্যাক্ট থাকতে পারে, ট্রানজিশনে কত দ্রুত দল আক্রমণ থেকে রক্ষণে ফিরতে পারে। সবচেয়ে বড় কথা, চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কতটা তৈরি হয়েছে। শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশ হয়তো বলের দখল কম পাবে, হয়তো লো ব্লকে খেলতে হবে, হয়তো প্রতিপক্ষের হাই প্রেস থেকে বের হতে গিয়ে বারবার বল হারাতে হবে, কিন্তু প্রতিটা ভুল থেকে যদি দল শেখে তাহলে সেই অভিজ্ঞতা পরের ম্যাচে কাজে লাগবে। এভাবেই তৈরি হয় আন্তর্জাতিক ম্যাচিউরিটি। বাংলাদেশের আন্তর্জাতিক সূচি এখনো পুরোপুরি পরিষ্কার নয়। আসিয়ান কাপে অংশগ্রহণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। ফলে ম্যাচ কবে, কার বিপক্ষে, এই অনিশ্চয়তার মধ্যেও ডুলি অপেক্ষা করে বসে থাকতে চান না। তার লক্ষ্য সুযোগ আসা মাত্র দলকে প্রস্তুত করা। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াতে পারে ঘরোয়া লিগের সূচি। জাতীয় দলের ফুটবলারদের কখন পাওয়া যাবে সেটাই এখন বড় প্রশ্ন। কোচ নিজেই বলেছেন তিনি খেলোয়াড়দের যত দ্রুত সম্ভব ক্যাম্পে চান, কারণ আন্তর্জাতিক ফুটবলে ট্যাকটিক্যাল সিস্টেম তৈরি করতে সময় লাগে। বিশেষ করে নতুন কোচের অধীনে একটা দলকে বুঝতে হয় কখন প্রেস করবে, কখন মিড ব্লকে নামবে, কখন ফুল ব্যাক ওভারল্যাপ করবে, কখন উইং থেকে ইনভার্ট করবে এবং কখন কাউন্টার অ্যাটাকের জন্য জায়গা ছেড়ে দেবে। ডুলি সেই সময়টাই চান, কারণ তার সামনে বাংলাদেশের ফুটবলের দিক পরিবর্তনের সুযোগ। লাল সবুজের ফুটবল মানেই ছিল রক্ষণের খোলসে ঢুকে থাকা,
প্রতিপক্ষের ঝোড়ো আক্রমণ ঠেকিয়ে কোনো মতে গোল এড়ানোর গল্প কিন্তু দিন বদলেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ আর শুধুই রক্ষণ সামলানো কোনো দুর্বল নাম নয়, মাঠের প্রাণ কেন্দ্র অর্থাৎ মিডফিল্ডে গড়ে উঠছে লাল সবুজের আসল দুর্গ। কিন্তু প্রশ্ন একটাই, দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আসল চ্যালেঞ্জ যখন সামনে, তখন কি এই পাওয়ার হাউস মান ধরে রাখতে পারবে? এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়াই এখন বাংলাদেশের ফুটবলের চূড়ান্ত লক্ষ্য। বাংলাদেশের মিডফিল্ড নির্ভর কৌশল কি সাফল্য এনে দেবে? বাস পার্কিং নীতি ঝেড়ে ফেলে বাংলাদেশ এখন খেলছে আক্রমণাত্মক ফুটবল, আর এই কৌশলের মেরুদণ্ড হলো দলের শক্তিশালী মিডফিল্ড। 1980 সালের পর বাংলাদেশ আর এশিয়ান কাপের মূল পর্বে উঠতে পারেনি। বাংলাদেশ দলের লক্ষ্য ফিফা র্যাঙ্কিং দ্রুত 160-এর নিচে নামিয়ে আনা। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেওয়া ছাড়া এই লাফ দেয়া অসম্ভব। সাফ অঞ্চলে রাজত্ব করা সহজ, কিন্তু এএফসির মঞ্চ সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ড অভিজ্ঞতা, আন্তর্জাতিক মান এবং তারুণ্যের দুরন্ত এক ককটেল। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তারকা হামজা চৌধুরীর লাল সবুজে আগমন পুরো চিত্র বদলে দিয়েছে। তার সাথে যুক্ত হয়েছেন কানাডার লিগে খেলা সমিত সোম, রয়েছেন জামাল ভুঁইয়া ও সোহেল রানার মতো অভিজ্ঞ কান্ডারি, সাথে শেখ মোরসালিনের মতো অ্যাটাকিং মিডফিল্ডার। এই সব টিমের সাথে আমাদের টিম তো এখন অনেক বেটার টিম। আমরা এখন এই সাপের চিন্তা আমার মনে হয় আমার করা উচিত না, আমরা করা উচিত না। আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইং রাউন্ড এদিকে যাওয়া উচিত। যেহেতু ওয়ার্ল্ড কাপ কিন্তু 48 থেকে আবার 65 হয়েছে না, 64 হয়েছে, সেখানে এখন হয় না, হওয়ার সুযোগ আছে। আমাদের ওইদিকে চিন্তা করা উচিত। এখন আমাদের তো হওয়া উচিত ছিল, আমরা সবার আগে যাওয়া উচিত ছিল। আমরা তো সাপের ভিতরে আমরা পাকিস্তান ইন্ডিয়ার কাছাকাছি তো বড় উপরের দিকে টিম। আমরা চেষ্টা করব আগে, যেহেতু আমাদের লিগ হয়, আমাদের বড় ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশের ফুটবলে, আমাদের চেষ্টা চেতনা অনেক বেশি। আমরা সাপ বাদ দিয়ে আমরা এখন ওদিকে গেলে আমাদের টিমের স্ট্যান্ডার্ড বাড়বে আরও, স্বাভাবিক কারণে। কারণ লাস্ট কতগুলো ম্যাচ আমরা ভালো খেলেছি, আমরা এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে ভালো খেলেছি। সেই ক্ষেত্রে ওই টেম্পোটা ধরে রাখা উচিত। ধরতে গেলে আমাদের কোথায় খেলা উচিত, সাফে না আসিয়ানে? আমরা আসিয়ান খেলা উচিত। নিচে নেমে রক্ষণ ভাগকে পাহারা দেয়া থেকে শুরু করে এক পাসে প্রতিপক্ষের ডিফেন্স চিরে স্ট্রাইকারদের কাছে বল পৌঁছে দেয়া, সবই তারা করছেন নিখুঁতভাবে। ফিলিপাইনকে অপরাজিত রেখে এশিয়ান কাপে নেয়া হাই প্রোফাইল কোচ থমাস ডুলি কি বাংলাদেশে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন? ডুলির গেম প্ল্যান এবং ফিলোসফি বেশ পরিষ্কার, আক্রমণাত্মক 4-2-3-1 ছক। ডুলির প্রিয় এই ফরমেশনের মূল চালিকা শক্তি হলো মিডফিল্ড। দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে ডাবল ব্লক হিসেবে রেখে সামনে আক্রমণাত্মক উইঙ্গার ও স্ট্রাইকারদের দিয়ে তিনি ক্ষুরধার আক্রমণ শানানোর কৌশলই বেছে নেন। জয়ের মানসিকতা, ডুলির ড্রেসিং রুমের স্পষ্ট বার্তা, আমরা বলের পেছনে দৌড়াবো না, বল নিয়ে প্রতিপক্ষকে দৌড়াবো। সম্মানজনক পরাজয়ের মানসিকতা তিনি পুরোপুরি উপড়ে ফেলেছেন। ডুলির সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে হামজা, জামাল, মোরসালিনদের এই শক্তিশালী মিডফিল্ডের সঠিক ব্যবহারে। মাঝ মাঠ যদি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে, তবে ডুলির সাফল্য সময়ের ব্যাপার মাত্র। দুর্বলতা, একাদশের ওপর অতিরিক্ত নির্ভরতা। হামজা বা সমিতের মতো মূল প্লেমেকার চোট পেলে বা কার্ডের সমস্যায় পড়লে বেঞ্চ থেকে একই মানের ব্যাকআপ পাওয়া কঠিন। শেষ সময়ের মনোযোগ ভঙ্গ, ম্যাচের শেষ 15 মিনিট খেয়েই হারিয়ে গোল হজম করার পুরনো রোগ এখনো পুরোপুরি সারেনি। এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে 1 সেকেন্ডের ভুলও ডেকে আনতে পারে বিপর্যয়। সাফের তুলনায় এশিয়ান কাপের যোগ্যতা পর্ব এক সম্পূর্ণ ভিন্ন মাত্রার যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিপক্ষের শারীরিক ও মানসিক তীব্রতা অনেক বেশি। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলগুলোর বিপক্ষে খেলতে গিয়ে বাংলাদেশ দেখেছে শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হারানোর পুরনো অভ্যাস কতটা ভয়ঙ্কর। হংকংয়ের কাছে ঘরের মাঠে 4-3 গোলে হার, সিঙ্গাপুরের কাছে হার, মানসিকভাবে ভেঙে পড়ার ইতিহাস।
শেষ 10 মিনিটে দল যেভাবে গুড়িয়ে যায় তা নিয়ে প্রশ্ন তোলে বর্তমান স্কোয়াডের ফিটনেস ও মানসিক শক্তি নিয়েও। রহমান পেয়ার, স্টার প্লে।